ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, এবিপি আনন্দে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। করোনা আবহে নতুন সংকটে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। বাংলায় কর্মরত 185 জন নার্সকে ফিরিয়ে নিল মণিপুর। কথা বলবে এই নিয়ে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে টেলিফোনে। সন্দীপ, কি জানতে পারছো? দেখো, মণিপুর সরকারের তরফে যুগ্ম সচিব স্বরাষ্ট্র দপ্তরের রেহাউদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত যে নির্দেশিকা আমাদের হাতে রয়েছে, তাতে দেখা যাচ্ছে যে 185 জন নার্স, সেই তালিকায় 185 জন নার্স যারা কলকাতা এবং সংলগ্ন বিভিন্ন বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমে কর্মরত ছিলেন, তাদেরকে ফিরিয়ে নিজেদের রাজ্যে ফিরিয়ে নিয়ে যাচ্ছে মণিপুর। এই নির্দেশিকা বলবৎ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গতকাল সেই 185 জন নার্স তারা নিজেদের রাজ্যে ফেরত চলে গিয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে কর্মরত ছিলেন শহরের বুকে। সেই নার্সিং হোম কোনো জায়গায় তারা সরাসরি চাকরির জায়গায় তারা ইস্তফাপত্র জমা দিয়ে তারা চাকরি ছেড়ে চলে গিয়েছেন। কোনো জায়গায় আবার হাসপাতাল কর্তৃপক্ষকে অন্ত করে তারা চলে গিয়েছেন কলকাতা শহর। কেন তারা চলে গেলেন এই বিষয়ে কিন্তু যারা ইস্তফাপত্র দিয়েছেন, তার ইস্তফাপত্র জমা দিয়েছেন সেই নার্সিং হোম কর্তৃপক্ষের বক্তব্য যে তাদেরকে জানানো হয়েছিল যে ওই নার্সরা তারা নিজেদের রাজ্যে ফেরত চলে যেতে চান এবং নিজেদের রাজ্যে গিয়ে স্বাস্থ্য পরিষেবায় তারা যোগ দিতে চান। তারা আর নিজেদের রাজ্যের বাইরে থাকতে চান না। এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই 185 জন নার্সের মধ্যে কলকাতার প্রায় সবকটি নামী বেসরকারি হাসপাতাল, নার্সিং হোম রয়েছে। সব থেকে বেশি নার্স চাকরি হাসপাতালের 27 জন, 25 জন রয়েছেন পিআরএস হাসপাতালের, আরএনটেগর হাসপাতালের 10 জন রয়েছেন, আইরিশ হাসপাতালের 11 জন রয়েছেন, ইডিএফ নার্সিং হোমের 10 জন রয়েছেন, 16 জন রয়েছেন ফর্টিস হাসপাতালের, অ্যাপোলো গ্লেনেগালসের 10 জন রয়েছেন। এরকম লম্বা তালিকা। এই নার্সরা সকলেই মণিপুর থেকে এ রাজ্যে এসে বিভিন্ন হাসপাতালে কাজে যোগ দিয়েছিলেন নার্স হিসাবে। হাসপাতাল কর্তৃপক্ষের আশঙ্কা যে শুধুমাত্র মণিপুর নয়, কয়েকদিনের মধ্যে একই পথে হাঁটতে চলেছে উত্তর পূর্বের অন্য রাজ্যগুলি এবং উড়িষ্যাও। সেই রাজ্য থেকে আসা যারা নার্সরা কর্মরত রয়েছেন কলকাতার বিভিন্ন হাসপাতালে, তাদেরকেও ফেরত নিয়ে যাওয়া হবে, সেরকমটাই কিন্তু তারা শুনতে পেয়েছেন। এখন সেটা যদি বলবৎ হয়, কার্যকর হয়, তাহলে নার্সের সংকট তৈরি হতে চলেছে কলকাতার বেসরকারি হাসপাতালগুলিতে। ইতিমধ্যে এই নিয়ে প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। হ্যাঁ সন্দীপ, ধন্যবাদ। সন্দীপ, কথা বললাম আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়। ডক্টর বন্দ্যোপাধ্যায়, বাংলায় কর্মরত 185 জন নার্সকে ফিরিয়ে নিল মণিপুর। এর ফলে বেসরকারি হাসপাতালগুলি কতটা সমস্যার সম্মুখীন হতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, আমাদের কলকাতায় এবং পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই বেসরকারি ক্ষেত্রে যে নার্সিং স্টাফ, তার একটা সাইজেবল পোর্শন অন্যান্য রাজ্য থেকে আসেন, সাউথ ইন্ডিয়া থেকে আসেন, মেনলি কেরালা থেকে। তাছাড়াও রিসেন্টলি ছত্তিশগড়, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, মিজোরাম, এইসব জায়গা এবং আগরতলা মানে ত্রিপুরা, এদের মধ্যে আমাদের সাউথ ইন্ডিয়ান নার্সদেরই নাম্বারটা সবচেয়ে বেশি। অবভিয়াসলি ট্রেন্ড কোন নার্স যদি কোনো ইনস্টিটিউট থেকে চলে যায়, তাহলে সেটা একটা ইনস্টিটিউটের পক্ষে বড় লস, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু আবার আমরা মোটামুটি নার্স অ্যাট্রিশনের জন্য প্রস্তুত থাকি, বিকজ নার্সেরা কিন্তু এখানে এসে দীর্ঘকাল কাজ করেন না। তারা 2 বছর 2.5 বছর কাজ করে আবার বিভিন্ন জায়গাতে চলে যান, অনেকটা জুনিয়র ডক্টরদের। সো এই যে অ্যাট্রিশন, এটার জন্য বেশিরভাগ বড় হাসপাতাল প্রস্তুত থাকে। এবং আজকাল কিন্তু পশ্চিমবঙ্গেও অনেক নার্সিং ইনস্টিটিউট হবার ফলে পশ্চিমবঙ্গেরও নার্স আস্তে আস্তে তৈরি হচ্ছেন, যারা আবার সরকারি ক্ষেত্রে গিয়ে কাজ পেয়ে যান আমাদের পশ্চিমবঙ্গে। বিকজ আপনি জানেন সারা ভারতবর্ষেই নার্সদের সংখ্যা কিন্তু খুব বেশি নয় এবং নার্সদের খুবই প্রয়োজন। বাট জেনারেলি আমরা এই অ্যাট্রিশনের জন্য সবাই প্রস্তুত থাকি। তো এই মুহূর্তে এটা হয়তো বিরাট সমস্যা হবে না,
তবে যদি এখন সমস্ত স্টেট সমস্ত নার্সদের ফেরত নিয়ে যায় তাহলে তো নিশ্চয়ই এটা একটা মাথা ব্যথার কারণ হবেই। ধন্যবাদ। আমরা কথা বললাম চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এর প্রসঙ্গে আমরি হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কি বলা হয়েছে শোনাবো। পার্টিকুলারলি আমরা যেটা দেখতে পাচ্ছি যে মণিপুর গভর্নমেন্ট আর কি তাদের নার্সদেরকে তাদের যে মেয়েরা রয়েছে আর কি তাদেরকে ব্যাক করিয়ে নিয়ে যেতে চাইছে, এবং দেখা দেখি ত্রিপুরা গভর্নমেন্ট, মিজোরাম গভর্নমেন্টের এখনো আসেনি, এবং আমরা শুনতে পাচ্ছি হয়তো উড়িষ্যা গভর্নমেন্টও হয়তো এরকম করবে। তো যেটা দেখতে পাচ্ছি আমরা কয়েকটা স্টেট এবং পার্টিকুলারলি নর্থ ইস্টার্ন অ্যান্ড উড়িষ্যা, এরা কিন্তু সবাই একটা যেহেতু বলেছে, আদার্স নার্সরাও কিন্তু তাদের মধ্যেও একটা পার্কুলেট করেছে এবং তারাও চলে যেতে চাইছে আর কি। এটাই হচ্ছে সিচুয়েশন। তাতে দেখা যাচ্ছে এই মুহূর্তে মণিপুর নার্সটাই যদি আমরা ধরি, ইটস হান্ড্রেডস অফ নার্স, কিন্তু আমি বলছি অ্যাজ এ হোল বেঙ্গল থেকে। সংশোধিত হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য আইন। কৃষিজাত পণ্যের জন্য তৈরি হচ্ছে বিশেষ আইন। নতুন আইনে যে কোনো রাজ্যে বিক্রি করা যাবে পণ্য। নতুন আইনে যে কোনো পরিবহনে বাধা থাকবে না। This Essential Commodities Act requires an amendment, and that amendment will largely be towards making sure that cereals, edible oils, oilseeds, pulses, onions and potatoes will be completely deregulated. And therefore, unless there's an extraordinary situation, there will not be a requirement to invoke this Essential Commodities Act. Stock limits to be imposed will be imposed only under exceptional circumstances such as national calamities or famine, or if there is a huge surge in prices. Otherwise, there is no need for invoking it. So to that extent, limited to that extent, we would like to amend the Essential Commodities Act. No such stock limit shall apply for processors. এর প্রসঙ্গ নিয়ে অর্থনীতিবিদরা তারা কি বলছেন শোনাবো। কৃষক ঋণ নিয়ে তার ব্যবসা করবেন কিনা, তার ফার্মে চাষ করবেন কিনা, এগুলো কিন্তু অলরেডি ছিল। এখানে নতুন কিছু আবহ সৃষ্টি হচ্ছে না। কিন্তু যদি আর্থিক প্যাকেজের কথা বলা হতো, যেখানে আমি এক্সাম্পল দিয়ে বলি, ইউএস এর ক্ষেত্রে প্রায় 80 লক্ষ বাড়িতে $1200 চেক পৌঁছে গিয়েছে এপ্রিলের 20 তারিখে। এই রকম কিছু ঘোষণা কিন্তু ভারতবর্ষে আজ পর্যন্ত ঘটেনি। ফলে যে মুহূর্তে আপনি ডিসেভ করছেন, এখন কনজিউম করতে পারছেন না এবং ব্যবসার কথা ভাববেন 1 মাস পরে যখন লকডাউন উঠে যাবে, তখন হয়তো আপনার সুবিধা হবে। কিন্তু এই 1 মাস আপনাকে চালাতে হবে, 1.5 মাস আপনাকে চালাতে হবে, আপনার ইনস্টলমেন্ট বাকি পড়বে, সেখানে হয়তো কিছু ঋণ মকুব করার সুযোগ রয়েছে। কিন্তু তাছাড়াও ছেলেমেয়ের পড়াশোনা থাকে, অন্যান্য হেলথ রিলেটেড এক্সপেন্সেস থাকে, অন্য যাবতীয় সামগ্রী কেনার খরচ থাকে, সেগুলো কিন্তু সব ধামাচাপা দিয়ে রাখতে হচ্ছে। এই ব্যাপারে আলোকপাত করা কিন্তু গত 3 দিন ধরে কোনো আলোচনার মধ্যেই উঠে এলো না। ডাইরেক্ট ইনফিউশন কৃষিতে যথেষ্ট হয়েছে, কারণ ডাইরেক্ট টাকা দিয়েছেন, মানরেগাতে টাকা দিয়েছেন, কিন্তু ফার্টিলাইজার, সাবসিডাইজেশন এবং প্রকিউরমেন্ট পলিসির ওপর কোনো জোর দিইনি। আজকে যদি এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট থেকে চলে যাই, তাহলে জিনিসপত্রের দাম নিশ্চয়ই করবে, কারণ আমরা ফার্মারের থেকে কনজিউমারের ডাইরেক্ট সংযোগ করে দেওয়ার একটা ব্যবস্থা করেছি। কিন্তু এই জিনিসটা তুলে নেবে কে? যেই ফোরেলরা তুলতো, যারা 4 গুণ বেশি লাভ করত এবং চাষিদের মাঠ দিত, সেই মাঠটা এখন বন্ধ হবে। এখন তারা যা টাকা পেত, সেই চাষিরা এখন অনেক বেশি টাকা পাবে, আর গ্রাহকরাও আরও কম দামে জিনিস কিনতে পারবে। কিন্তু এর পরিকাঠামোর জন্য যে সাপ্লাই চেনটা দরকার, প্রকিউরমেন্ট করে ওয়্যার হাউজিংয়ে রেখে সেটা বাজারে নিয়ে আসবে, ডিস্ট্রিবিউশনাল চ্যানেল, যেটা গতানুগতিকভাবে এই ফোরেল দিয়ে হচ্ছিল, সেটা রিপ্লেসমেন্ট করার কিন্তু কোনো ভান্ডার বা কোনো পলিসি আমি দেখলাম না। সংশোধিত হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য আইন। এর প্রসঙ্গ নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি কি বললেন শোনাবো। রঘুরাম রাজন, অভিজিৎ ব্যানার্জি, তারা সবাই বলেছিলেন যে প্রথম দরকার হচ্ছে গরিব মানুষের হাতে কিছু টাকা দেওয়া। যদি তারা সেই টাকা পায়, তারা ভরসা পাবে, তারা সেই টাকা খরচ করলে অর্থনীতিতে মাল কেনা বেচা হবে, তাতে উৎপাদন বৃদ্ধি পাবে। সরকার সেই রাস্তা দিয়ে এখন পর্যন্ত হাঁটেনি। তারা যেগুলো ঘোষণা করেছেন, আপনি দেখবেন যে কোথাওই সরকার থেকে টাকা দেবার কথা বলেননি।
সবটাই ওরা ব্যাংক লোনের কথা বলছে। তার ফলে তৃতীয় দফায় উনি যতই কৃষকের কথা, কৃষির কথা, মৎস্যজীবীর কথা, পশুপালনের কথা বলে থাকেন, এগুলো বাজেট বক্তৃতার প্রতিশ্রুতির মতোই হয়ে আটকে থাকবে। আপৎকালীন অবস্থা, তার থেকে বেরোবার কোনো রাস্তা এতে বাতলায়নি। কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য তিনি কি বলেছেন শোনাবো। ভারতবর্ষের অর্থমন্ত্রীর কাণ্ডজ্ঞানহীন আচার আচরণে আমরা সত্যি বিস্মিত নই, শুধু আমরা ভয়ঙ্কর ক্ষুব্ধ। এবং ভারতবর্ষকে কোন জায়গায় নিয়ে যেতে চাইছে এই সমস্ত অর্থনীতিতে অর্বাচীন কতকগুলো রাজনৈতিক নেতা, তারা ভাবছে দেশের মানুষকে মূর্খ বানিয়ে কতকগুলো অঙ্কের কারসাজি আমাদের সামনে তুলে ধরে আমাদের বিভ্রান্ত করবেন। দেশের গরিব মানুষ, সাধারণ মানুষ, অশিক্ষিত অনেক মানুষ ভাববে, আরে বাবরে এত কোটি টাকা ঢালছে, এত কোটি টাকা ঢালছে। ঢালছেটা কোথায়? সেই টাকার নিট রেজাল্টটা আসবে কবে? 3 মাস পর, 6 মাস পর, 1 বছর পর? অমিত শাহ ঠিকই বলেছেন 5 বছর পর স্বয়ং সম্পূর্ণ হব আমরা। তাহলে 5 বছর লোকগুলো না খেয়ে থাকবে? আজকে সীতারামনকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। পাল্টা জবাব দিয়ে বিজেপি সাংসদ ও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কি বললেন শোনাবো। আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর ভারত, যেন কৃষি ক্ষেত্রকে যত রকম ভাবে হতে পারে উৎসাহিত করার আর শক্তিশালী করা, সেটা আজকে সরকার করেছে, দেখিয়েছে। যেন যারা বিরোধীরা বারবার বলছেন এটা নেই ওটা নেই, তারা তো কল্পনাও করতে পারেননি যে এতদূর হতে পারে বা এই বিষয়ে হতে পারে। টাকা, এত পরিমাণ টাকা আসবে, এটা অনেকটাই রাজ্য সরকারের হাত দিয়ে আসবে। রাজ্য সরকার, বিশেষ করে পশ্চিমবাংলার রাজ্য সরকার হাঁ করে থাকে টাকার জন্য, আর পেলেই সাইফোন দিয়ে টাকাটা কোথায় চলে যায় আমরা বুঝতে পারি না। তো এই ক্ষেত্রে সেই সতর্কতা সবাইকে রাখতে হবে, এদেরকে সজাগ করতে হবে কৃষকদের অধিকার সম্বন্ধে, এবং তারা যেন অধিকার পান তার সেই দায়িত্বটা আমাদের সবার আছে, নাহলে এই বিরাট অঙ্কের টাকা নয়ছয় হবে। রাজ্যে করোনায় মৃত আরো 10, করোনা আক্রান্ত কিন্তু অন্য রোগে মৃত 72। রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়ে মৃত 225। রাজ্যে করোনায় নতুন করে আক্রান্ত 84। রাজ্যে এখনো পর্যন্ত করোনা পজিটিভ 2461। রাজ্যে এই মুহূর্তে করোনার চিকিৎসাধীন 1407। রাজ্যে এখনো পর্যন্ত করোনা সংক্রমণ মুক্ত 829 জন। রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে ফেরাদ হাকিম তিনি কি বলেছেন শোনাবো। রোজ এভারেজে 300-400 টেস্ট করছি কলকাতা পৌরসভা এতে, তাতে 1% থেকে 2%-এর বেশি কিন্তু করোনা পজিটিভ আসছেন কলকাতায়। যাদের আসছে কিন্তু আমরা এটা র্যান্ডাম, মানে ওই জায়গাগুলোই টেস্ট করছি। যেরকম বড়বাজার অঞ্চলে যখন বেশি হয়ে যায় সেখানে টেস্ট করছি, আমরা 55 তলা বস্তি টেস্ট করেছি, রাজাবাজার টেস্ট করেছি, বিভিন্ন জায়গায় গার্ডেন রিচে টেস্ট করেছি, যেখানে করোনা রিপোর্টিং হচ্ছে সেখানেও ম্যাক্সিমামটাই কিন্তু নেগেটিভ আসছে, পজিটিভ আসছে না। কিন্তু কেস রোজই 30টা 40টা বিভিন্ন জায়গায় কেস হচ্ছে। বস্তির থেকেও কিন্তু বড় বাড়িতে কেসটা বেশি হচ্ছে। এটা আমাদের আরও চিন্তা করছে যে কিভাবে আমরা মাইক্রো প্ল্যানিংটা করব। এরপর থেকে কলকাতা পৌরসভায় করোনা পেশেন্ট যাদের আছে, যারা পজিটিভ হবে, তাদের বিভিন্ন হসপিটালে কলকাতা পৌরসভায় পাঠাবে, নিয়ে যাবে, এবং তাদের বাড়ির লোক যাদের হোম কোয়ারেন্টাইন করার জায়গা নেই, ডেন্সলি পপুলেটেড এলাকা বা বস্তি এলাকা, তাদের রাজারহাট তারপরে বাল্টিগুড়িতে আমরাই তাদের স্থানান্তরিত করব এবং তাদের দেখভাল করব। সুপ্রিম কোর্টে পরিযায়ী শ্রমিক সংক্রান্ত মামলা খারিজ। কেউ রেল লাইনে ঘুমিয়ে পড়লে কি করা যাবে? যারা হাঁটতে শুরু করেছেন তাদের আদালত রুখবে কি করে? মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতির। প্রত্যেকের বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু মানুষ ধৈর্য ধরে অপেক্ষা করছে না। আমরা তাদের উপরে বলপ্রয়োগ করতে পারি না, আদালতে জানালেন সলিসিটর জেনারেল। করোনা আক্রান্ত বিহারে 358 জন পরিযায়ী শ্রমিক। 4 মে থেকে 14 মে গত 10 দিনে ভিন রাজ্য থেকে ফেরেন এই শ্রমিকরা।
দেশে করোনায় মৃত বেড়ে ২,৬৪৯, একদিনে মৃত ১০০, নতুন সংক্রমিত ৩,৯৬৭, গোটা দেশে আক্রান্ত বেড়ে ৮১,৯৭০, সংক্রমণ মুক্ত ২৭,৯২০, মৃত ও আক্রান্তের সংখ্যা নিরিখে শীর্ষে মহারাষ্ট্র। ওই রাজ্যে মৃত্যু হয়েছে ১,০১৯ জনের, মোট আক্রান্ত ২৭,৫২৪। গুজরাতে মৃত বেড়ে ৫৮৬, আক্রান্ত ৯,৫৯১। মধ্যপ্রদেশে মৃত্যু ২৩৭ জনের, আক্রান্ত ৪,৪২৬। রাজস্থানে মৃতের সংখ্যা ১২৫, আক্রান্ত ৪,৫৩৪। দিল্লিতে মৃত ১১৫, আক্রান্তের সংখ্যা ৮,৪৭০। করোনা আবহে ক্ষুদ্র মাঝারি শিল্পের ব্যবসায়ীদের সাময়িক স্বস্তি। কর্মীদের পুরো বেতন দিতে না পারলে এখনই সংস্থার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়, নির্দেশ সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালত জানিয়েছে দেশে বহু ক্ষুদ্র ও মাঝারি শিল্প রয়েছে। এই পরিস্থিতিতে সরকারের উচিত তাদের সাহায্য করা। জবাব দিতে সময় চেয়েছে কেন্দ্র। আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানি।